স্বাগতম চতুরঙ্গের আজকের আয়োজনে। জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সব কিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের গুণীজনদের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে, কখনো করে আনন্দিত, উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি সৌরভ আপ্পা। স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। আমাদের সাথে আছেন সঙ্গীতশিল্পী জেমস সুমন এবং মনিরা মণি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। প্রথমে জানতে চাচ্ছিলাম জেমস সুমন ভাই, আপনার কাছ থেকে একটা দারুণ জনপ্রিয়তা এবং জনপ্রিয় গান তৈরির সময় কাটিয়েছেন এবং ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আপনার গান সবখানে বাজত, আমরা দেখতাম। তারপর 16 বছরের মতো একটা লম্বা সময় ধরে আপনি সব কিছুর বাইরে, এবং আপনার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এত দিনের এই বিরতি কেন? এটা তো আসলে অনেকগুলো কারণ আছে। যাই হোক, প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। চতুরঙ্গ সবার সামনে পেছনে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আর বিষয় হচ্ছে যে অনেকগুলো কারণেই আসলে দূরে থাকা। তো তার মধ্যে একটা কারণ হচ্ছে আমার বাবার মৃত্যু। আমার বাবার চলে যাওয়ার কারণে আমি আসলে কিছুদিন এমনিতেই গান থেকে দূরে ছিলাম। আর তারপরে গ্যাপটা হয়ে যাওয়ার পরে পাইরেসি নিয়ে নানাবিধ সমস্যা চারিদিকে দেখা দিল। তো কোম্পানির সাথেও কিছুটা ভুল বোঝাবুঝি হলো ওই সময়, এইসব কারণে পাইরেসি নিয়েই সব কিছু মিলেই আসলে একটা গ্যাপ হওয়ার পরে না কেমনি যেন পার হয়ে গেছে। আসলে 16 বছর বলতে পারবো না কীভাবে পার হয়েছে, আসলে বলতে পারি না। এই সময়টা তো কিছুদিন দেশের বাইরেও ছিলেন, আমরা জানি। না, দেশের বাইরে তো আমি ওইভাবে সেটেল না, আমি নিজস্ব কিছু কাজে ছিলাম, সেটা স্বল্প সময়। আর এমনিতে পারিবারিক কিছু ব্যবসা আছে, ওগুলো দেখাশোনা করতে হয়, ওগুলো দেখাশোনা করি, এই আর কি। অবশ্যই। এই মুহূর্তে কি করছেন? কারণ সম্প্রতি নতুন একটি গান আপনার মুক্তি হ্যাঁ, পেয়েছে। এখন এই মুহূর্তে ফুল টাইম গানে আছি এবং গানে থাকবো। আশা করি যতদিন আছি চেষ্টা করবো গানেই থাকার জন্য। ফুল টাইম গানেই আছি, গানেই থাকবো। অবশ্যই শুভকামনা আপনার জন্য। গানেই ফিরুন এবং গানেই থাকুন। গানের মানুষ গানে যখন থাকবে, ভক্ত এবং শ্রোতাদের ভালোবাসা। ওই সময় আমার মনে হয়েছিল যে গান কিছুদিন একটু বিরত থাকি, চারপাশে পরিবেশ দেখে মনে হয়েছে আবার যখন ইচ্ছা হবে তখন আবার গাইবো। তো আমার মনে হয় সেই সময়টা আসছে, এখন আমার ইচ্ছেটা হচ্ছে যে আমি গান গাই, এই জন্য গানে আবার ফিরে আসার। না, অবশ্যই। কারণ আর এটার পেছনে আমার বন্ধুর একটা অবদান আছে, ওর নামটা না বললেই না। ওটা হচ্ছে দূরে, ও হচ্ছে সাউন্ড গার্ডেনের সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল। যাই হোক, অনেকেই ওকে চিনে। দূরের কারণেও আসলে গানে আসা ফেরত। জি, অবশ্যই। এবং এই পথচলা সুগম হোক এবং নিয়মিত আপনি গান করতে থাকেন। সেই সাথে নতুন যে গানটি আসমান জমিন খুব কম সময়ে বেশ সাড়া ফেলেছে এবং আপনার ভক্তরা আবার আপনাকে ফিরে পেয়েছে। গানটা কি একটু শুনে ফেলতে পারি নাকি আমরা? হ্যাঁ, অবশ্যই, গান তো শুনতেই পারি, কেন শুনবো না। প্লিজ। আসমান জমিন এক হয়ে যা তোমার রূপের মোহে, বিষাদের রং নীল হয়ে যা তোমার চলার পথে, বিষাদের রং কালো হয়ে যা ফিরে যাক তার পথে, বিষাদের রং কালো হয়ে যা ফিরে যাক তার পথে, আসমান জমিন এক হয়ে যা তোমার রূপের মোহে, বাতাসের রং নীল হয়ে যা পথিকের পায়ে পথে, বিষাদের রং কালো হয়ে যাক ফিরে যাক তার পথে, বিষাদের রং কালো হয়ে যাক ফিরে যাক তার পথে, আসমান জমিন এক হয়ে যাক তোমার রূপের মোহে। অসাধারণ, অসাধারণ, দারুণ। অনেক ধন্যবাদ জেমস ভাই। আমি আসছি আবার আপনার কাছে আবার। এবার আমাদের সঙ্গে আরেকজন অতিথি মনিরা মণি, আপনার সাথে কথা বলতে যাচ্ছিলাম। আপনি তো দীর্ঘদিন ধরেই গান নিয়ে কাজ করে যাচ্ছেন এবং সঙ্গীত শিক্ষার পিছনেও জীবনের একটা বড় সময় ব্যয় করেছেন। দেশের বাইরে সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন। নিজের গানকে ভালো লাগা এবং গানের সাথে জড়িয়ে যাওয়ার শুরুর গল্পটা যদি জানাতেন। শুরুতেই ধন্যবাদ জানাই চতুরঙ্গ অনুষ্ঠানটিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একটু ছোট কারেকশন করে নিই, সেটা হচ্ছে আমি বাইরে পড়াশুনো করিনি। আমার সঙ্গীত নিয়ে বাংলাদেশেই যা কিছু শিখেছি এখানেই। শুরুটা একদম ছোটোবেলা থেকেই, যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন থেকে আমার গান শেখা শুরু।
একদম হাতে খড়ি যদি বলি যে একদম প্রথম শেখা আমার বড় বোন আমেনা রেবার কাছে। এরপরে আমি আব্দুল হালিম স্যার, উনি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের লোকসঙ্গীত শিল্পী ছিলেন, ওনার কাছে বাসায় আমার শেখা। এরপর পর্যায়ক্রমে ছায়ানটে আমি ওখানে নজরুল সঙ্গীতে 5th ইয়ার কমপ্লিট করেছি। ফেরদৌসারা আপার ছাত্রী ছিলাম আমি। আর ছায়ানটের সুবাদে খায়রুল আনাম শাকিল স্যার, শাহিন আপা, ওনাদের সবার কাছে শেখার সৌভাগ্য হয়েছে। সৌরভ স্যারের কাছে আমার শেখার সৌভাগ্য হয়েছে, যেটা না বললেই না, আমার পরম পাওয়া। এই তো এভাবেই শুরু। দেশের বাইরের অনেক শিল্পীদের সাথেও তো আপনি কাজ করেছেন, যেটা হ্যাঁ, দেখছি যে আমার- বিশেষ করে পশ্চিমবঙ্গের শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর, এদের সাথে বেশ কিছু জি, গান আছে আপনার। হ্যাঁ, আমার শ্রীকান্ত আচার্য দাদা, ওনার সাথে গান হয়েছে, একটা ডুয়েট গান যেটা আমার লেখা এবং বিনোদ রায় দাদার সুর করা। আরেকটা গান করেছি রূপঙ্কর বাগচি দাদার সাথে, ওটাও আমারই লেখা, আমার বিনোদ রায় দাদার সুর করা। এবং আরেকটা করেছি মুম্বাইয়ের সুদীপ ব্যানার্জি দাদা, ওনার সাথেও করেছি একটা গান, আমারই লেখা। আচ্ছা, একটা গান শুনে ফেলতে পারি নাকি? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমি আমার মৌলিক গানটি শোনাই, যেটা ডুয়েট গান ছিল, আমি একা শোনাচ্ছি। জি, অবশ্যই। হৃদয়ের কোন গোপনে স্বপ্নে হারাই দুটি মন, ছুঁয়ে যায় মন গহিনে, রয়ে যা কিছু আলাপন। হৃদয়ের কোন গোপনে স্বপ্নে হারাই দুটি মন, ছুঁয়ে যায় মন গহিনে, রয়ে যা কিছু আলাপন। ছুঁয়ে যায় মন গহিনে, রয়ে যা কিছু আলাপন। দু চোখে ভালোবাসার ছোঁয়া, মনের মাঝে মন হারিয়ে যাওয়া, কিছু সুখ কিছু অভিমান, ভালোবেসে তোমাকে পাওয়া, কিছু স্মৃতি থাক না গোপন, রয়ে যা কিছু আলাপন। হৃদয়ের কোন গোপনে স্বপ্নে হারাই দুটি মন, ছুঁয়ে যায় মন গহিনে, রয়ে যা কিছু আলাপন। স্বপ্নের ডানা মেলে যায়, তোমাকে কাছে পেতে চাই, ছুঁয়ে দিলে একটু আমায়, হারাবো দূর নীলিমায়। মিলে যা এই দুটি মন, রয়ে যা কিছু আলাপন। হৃদয়ের কোন গোপনে স্বপ্নে হারাই দুটি মন, ছুঁয়ে যা মন গহিনে, রয়ে যা কিছু আলাপন। ছুঁয়ে যা মন গহিনে, রয়ে যা কিছু আলাপন। দারুণ 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 একটি গান, এবং এই গানের নোটেশনগুলো বিশেষ করে খুবই আলাদা এবং অনেক নস্টালজিক। এবার আমরা কথা বলছি, শুনবে আপনার সাথে। দীর্ঘদিন পর ফিরলেন,
এবং ফেরার পরে দেখলাম বিভিন্ন জায়গায় আপনার কিছু কনসার্টও শুরু করে দিয়েছেন আবার। হ্যাঁ, কনসার্ট আমি তো আগেও খুব কম করতাম, একদমই কম করতাম, এখনও লিমিটেড করতেছে, একদমই লিমিটেড। আর ফেরাটা আসলে আকর্ষিক। হ্যাঁ, এই যে গানটা শোনালাম যেটা যে আসমান জমিন, ওই গানটা হচ্ছে আমার এক ছোটো ভাই এঞ্জেলের করা। তো ও বেশ কয়েকটা গান আমাকে শুনতে দিছে যে ভাইয়া কিছু গান করছি আমি, আপনি গানগুলো একটু শুনেন। তো তার মধ্যে 4-5টা গানের মধ্যে আমার এই গানটা মনে হয়েছে যে এই গানটা অনেক দিন পরে আসলে আমার সাথে যায়। আমি যে টাইপের গান করি, আগে যে টাইপের করতাম আর কি, করি তো না, আগে যে টাইপের করতাম আর কি, তো সেই ক্ষেত্রে ওই গানটা মনে হয় যায়। তো আপনার ভাবিকে শুনাইলাম, তো সে শুনে বলে হ্যাঁ করতে পারো। তো গানটা গাওয়ার পরে আমি আবার জি সিরিজকে পাঠাইলাম, খালিদ ভাই দূরেকে পাঠাইলাম, দূরে আবার খালিদ ভাইকে পাঠাইলো। শোনার সাথে সাথে খালিদ ভাই আমার ফোন দিছে যে তুমি আসো, তাড়াতাড়ি আসো, এসে দেখা করো। পরে যাওয়ার পরে বলে যে তুমি গানটা দিয়ে দাও আমাকে, আমি গানটা করি। আচ্ছা ঠিক আছে করেন, আমি যেহেতু অনেকদিন পরে করতেছি, আছে করেন। তো এইভাবেই আসলে গানে ফেরা। আর শো একদমই কম। আমি তো আগেও যখন করতাম আমি খুব লিমিটেড শো করতাম, এখনও কিছু কর্পোরেট শো ছাড়া ওইভাবে শো শুরু করি না এখনও। ইচ্ছা আছে হয়তো নেক্সট সিজন থেকে কন্টিনিউয়াস চলবে আর কি। অবশ্যই নিজের সেটআপ কি আবার তৈরি করেছেন বা ব্যান্ড সেটআপ একটা আছে, কিন্তু সেটআপ আরও 2টা করবো, আরও 2টা লাগবে। কারণ এখনকার মিউজিশিয়ানদের যে অবস্থা হয়েছে যে এরা খুব বেশি বিজি। এখন যারা গিটার বাজায় বা কিবোর্ড বাজায় এরা খুব বেশি বিজি। তো দেখা যায় যে একটা সেটআপে মনে হয় এখন আর স্টেবল থাকা যাবে না। এই কারণে মনে হচ্ছে যে আরও 2টা সেটআপ আমি নতুন করবো। অবশ্যই এটার কারণ কি, এই সমস্যার কারণ কি মনে হয় যে ভালো মিউজিশিয়ানের অভাব, অল্প মানুষরা কাজ করছে যার ফলে চাহিদা বেশি হচ্ছে, নাকি আসলে প্রবলেমটা কি? অল্প মানুষ তো কাজ করতেছে না, কাজ তো অনেক করতেছে। আমি তো দেখতেছি মনে হয় আগের চেয়ে আরো শিল্পীও বাড়ছে, প্লাস মিউজিশিয়ানও বাড়ছে, সবই বাড়ছে। কিন্তু ঘটনা হচ্ছে এখন জানা মানুষের এটা কম, যে মিউজিক করতেছে, গিটার বাজাচ্ছে, এটা মনে হয়তো কেউ শুনলে রাগ করতে পারে, বাট ওদের জানার পরিধিটা কম। এখন দেখা গেছে ওই যে মোটামুটি 20-25-30টা কর্ড যে জানে সেও কিন্তু এখন ওই খ্যাপ যেটাকে বলে আর কি, হ্যাঁ খ্যাপ শুরু করে দিচ্ছে। এখন এই টাইপের মিউজিশিয়ানদের তো আমার চলবে না, অ্যাটলিস্ট আমি তো আর এই টাইপের মিউজিশিয়ান রাখতে পারি না। তো দেখা গেছে আমার সাথে যারা কাজ করার মতো ক্যাপাবিলিটি আছে তারা ম্যাক্সিমাম হয়তো 20-25 বছর ধরে বাজাচ্ছে। এখন ওদের একটা সারাউন্ডিংই হয়ে গেছে। যেমন আমার সাথে যারা আগে বাজাতো ওরা কিছু এখন মাকসুদ ভাইয়ের সাথে বাজায়, কিছু বাপ্পার সাথে বাজায়। তা এখন এটা তো একটা হয়ে গেছে যে এখন আবার ওদের ওখান থেকে মানে টেনে আনা এটা তো একটা কষ্টকর ব্যাপার। দেখা যায় আমারও যদি শো থাকে, মাকসুদ ভাইয়েরও যদি শো থাকে, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে কি হবে? অবশ্যই এই সমস্যাগুলো তো আসলে শিল্পীদের ভোগ করতেই হয় সব সময়। তারপরও শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় কি এগুলো হচ্ছে মনে হয় আমার ওই যে ভালো আছে, কি বলে, হাবিব ভালো আছে। হ্যাঁ, এদিক থেকে মনে হয় ওই যে কি বলে ছেলেটা নতুন গান করতেছে যে, ওর নামটা যেন কি ভুলে গেলাম, প্রীতম সম্ভবত, প্রীতম না, তার আরেকটু আগের হৃদয় খানা, ওরা মনে হয় ভালো আছে। ওদের সেটআপ বোধহয় সব নিজের মধ্যেই আছে, ওরাই বোধহয় আমার কাছে মনে হয় যে ওদের মিউজিশিয়ানের ঝামেলাটাও কম, ওরা নিজেরাই মনে হয় ভালো আছে। আমারও মনে হয় এরকম একটা সেটআপ করে নিলেই মনে হয় ভালো। হ্যাঁ, হতেই পারে। তারপর নিজস্ব সেটআপ আসলেই খুবই জরুরি, তবে লাইভ পারফর্ম করাটা একটা ডিফারেন্ট অবশ্যই। সেই সাথে একটা গান শুনে ফেলতে পারি নাকি? আপনার কাদামাটি একটা গান ছিল, সুন্দর একটা গান, আমরা যদি ওটা আমার একটা পছন্দের গান, জি শুরু করে দিলাম। ও কিসের লড়াই, কিসের বড়াই, কিসের লড়াই, কিসের বড়াই, ভবের দুনিয়াতে কাদামাটির মানুষ রে থাকবি মাটিতে, কাদামাটির মানুষ রে থাকবি মাটিতে। কিসের লড়াই, কিসের বড়াই, কিসের লড়াই, কিসের বড়াই, ভবের দুনিয়াতে কাদামাটির মানুষ রে থাকবি মাটিতে, কাদামাটির মানুষ রে থাকবি মাটিতে। ফুরুত কইরা উড়াল দেবে
সাধের জীবনটা থাকবে পড়ে মাটির ওপর শখের দেহটা। ফুরুত কইরা উড়াল দেবে সাধের জীবনটা, থাকবে পড়ে মাটির ওপর শখের দেহটা। ঘন্টা কয়েক ধরবে পচন, তুলবে গাড়িতে সুমোর। ঘন্টা কয়েক ধরবে পচন, তুলবে গাড়িতে। কাদা মাটির মানুষ রে থাকবি মাটিতে, কাদা মাটির মানুষ রে থাকবি মাটিতে। কিসের লড়াই কিসের বড়াই, কিসের লড়াই কিসের বড়াই ভবের দুনিয়াতে। কাদা মাটির মানুষ রে থাকবি মাটিতে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা। এটা বাবু ভাইয়ের লেখা, ইথুন বাবুর লেখা। ইথুন জি, আমরা জানি অবশ্যই আপনার চাদর হবে অ্যালবামের সম্ভবত গানটি। এই পর্যায়ে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। সঙ্গে থাকুন ডিবিসি নিউজের। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ চতুরঙ্গে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী জেমস সুমন এবং মনিরা মুনি। বিরতির আগে মনিরামণি আপনার সাথে কথা বলছিলাম, এবার একটু সুমন ভাই আপনার সাথে কথা বলতে চাচ্ছি। এই যে ফিরে আসা, দীর্ঘদিন পর ফিরলেন এবং একটা গান দিয়ে ফিরলেন আর কি, এবং ভক্তদের কেমন সাড়া পাচ্ছেন, বা বন্ধু বা যারা আপনার শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিউটা জানি না, তবে আমার কমেন্ট সেকশনে দেখতেছি, তো কমেন্ট সেকশন যেটা দেখতেছি সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতেছে। এবং সবাই আসলে, আমি তো মাঝে মাঝে আমার পুরনো গান কিছু যেগুলো মানে ইউটিউবে অনেক জায়গা থেকে তো আপলোড করা আছে, তো ওগুলো দেখি মাঝে মাঝে। তো সবারই একটা আকাঙ্ক্ষা যে কেন আমি নাই, আমি যেন আবার ফিরি। তো সেই হিসেবে দেখলাম যে আলহামদুলিল্লাহ বেশ ভালো, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতেছে এবং মন প্রাণ থেকে চাচ্ছে যেন আমি আবার কন্টিনিউ করি। সবার আরেকটা ধারণা আছে যে আমি হয়তো করলাম আবার কিছুদিন পরে গায়েব হয়ে গেলাম, হ্যাঁ, এটা সবার একটা ধারণা আছে। তো ওইটা যেন না করি, সেটার জন্য সবার একটা আছে, চাহিদা আছে। অবশ্যই আমরাও তাই চাই আপনি গান কন্টিনিউ করুন, এবং না ইনশাল্লাহ আর ব্রেক দিব না এবং ইনশাল্লাহ। নতুন গান কিছু আপনি মুক্তি দিন আরও, এবং সেই সাথে মনে হয় আপনার তো আরও নতুন কিছু কাজ চলছে, নতুন কিছু গান আমরা যতদূর জানি পাইপলাইনে আছে এবং সেগুলো খুব দ্রুত মুক্তি পাবে। যদি এরকম একটি গান শোনাতে পারেন, আপকামিং কোনো গান। হ্যাঁ, কিছুদিন আগে কিন্তু আমার একটা গান রিলিজ হয়েছে, পহেলা বৈশাখের উপরে একটি গান রিলিজ হয়েছে, আর আরও কিছু গানের কাজ চলছে। তার মধ্যে একটা গান আমার খুব ভালো লেগেছে, কাজটা একটু শোনাতে চাই। এই গানটিও আমার লেখা এবং বিনোদ রায় দাদার। আপাতত তাহলে বিরাট প্রতিভার অধিকারী, না, সে আপাতত গানও ওরকম লিখে, কিছুই না। হ্যাঁ গান লিখে ওই গান আগে গায়, বাহ। না, আগে একটু কবিতা লেখার অভ্যাস ছিল, তো পরে চিন্তা করলাম যে একটু লেখালেখি যেহেতু করছি, গানের মতো করে একটু লিখি, লেখা আর কি। না অবশ্যই, আর নিজের কথায় যখন আপনি গাইছেন নিজেরটা নিজে তখন গাইলে নিজের সেটাতে অনুভূতিটা সেটার অনেক বেশি আবেগটা অনেক সহজে বেশি। প্রকাশ করা যায়। আরেকজন গীতিকারের গান গাওয়ার থেকে নিজেরটা গাইলে ওইটার প্রতি প্রাণটাও বেশি থাকে গান। অবশ্যই, হ্যাঁ, গানটা শুনেই ফেলি। মন তুই ভেসে যায় ওই মেঘের ভেলায়, মন তুই উড়ে যায় ওই পাখির ডানায়, মন তুই সাদা গাংচিল হয়ে সাগরের বুকে ছুটে চলা শুধু স্বপ্ন বোনা অন্তহীন ঠিকানা, মন তুই ভেসে যা ওই মেঘের ভেলায়, মন তুই উড়ে যা ওই পাখির ডানায়।
ছায়া সব স্মৃতিগুলো অনমনে ছবি আঁকে রঙহীন তুলির ছোঁয়ায় বিবর্ণ স্মৃতি ভাসে আব ছায়া সব স্মৃতিগুলো অনমনে ছবি আঁকে রঙহীন তুলির ছোঁয়ায় বিবর্ণ স্মৃতি ভাসে মন তুই নিয়ে চল আমায় উদাস করা অঙ্গিনায় অন্তহীন ঠিকানা মন তুই ভেসে যা ওই মেঘের ভেলা মন তুই উড়ে যা ওই পাখির ডানা গানটি পুরোটা শোনালাম না কারণ এটা আনরিলিজড আছে এখনো। না অবশ্যই, তারপরেও ধন্যবাদ। আনরিলিজড একটি গান আমাদের একদম আনকরা নতুন একটা গান আমাদের শোনালেন, অসংখ্য ধন্যবাদ মনিরা আপা। এবং সেই সাথে আপনার যে ধরনের গান, যেহেতু আপনি নজরুল সঙ্গীত নিয়ে চর্চা করেছেন এবং আপনি প্রশিক্ষক হিসেবেও কাজ করেন আমি যতদূর জানি, মানে শেখানোর কাজটি করেন এবং নিজে গাওয়া এবং বাচ্চাদের শেখানো বা অন্যদের শেখানো, এই দুটোর আনন্দ আসলে কিভাবে উপভোগ করেন? আসলে শেখার তো কোনো শেষ নাই, আমার এখনও মনে হচ্ছে আমার এখনও শেখা অনেক বাকি। তো আমি যা শিখছি সেটুকুই বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি, যে মানে আমার যতটুকু পাওয়া অতটুকু যেন মানে সঠিক যতটুকু ততটুকু আমি যেন বাচ্চাদেরকে দিতে পারি, এভাবেই আর কি ওদেরকে শেখাই, এই মন মানসিকতাটা নিয়ে। অবশ্যই। আর এই মুহূর্তে মানে গানকে পেশাগতভাবে হিসেবে নেন আপনারা দুজনই, এই মুহূর্তে পেশা হিসাবে ভিন্ন আছে। আপনি কিছু বিষয় নিয়ে থাকেন, আপনি যেমন প্রশিক্ষণ দিচ্ছেন, যে শুনুন ভাই পারিবারিক ব্যবসার কাজে ব্যস্ত আছে, মানে গানকে পুরোপুরি পেশা হিসেবে নেওয়া এই মুহূর্তে আসলে কতটা ঝুঁকিপূর্ণ নয় বা ঝুঁকিপূর্ণ কিনা? না, পেশা বলতে আমার কিন্তু আলাদা আরেকটা পেশা হচ্ছে, আমি শিক্ষকতা করি। আমার ব্যবসায় শিক্ষা বিভাগে আমি একটা হাই স্কুলে শিক্ষকতা করছি, আর তার পাশাপাশি বাসায় আমি শেখাই বাচ্চাদেরকে, এই তো। আর প্রশ্নটা আরেকবার? মানে গানকে আসলে পেশাদার শিল্পী হিসেবে কাজ করা এখন কতটা ঝুঁকিপূর্ণ এই সময়ে? আসলে আমরা এখন যেটা ফেস করছি, সরাসরি যেহেতু আছে বলেই ফেলি, দেখা যায় আমরা যারা এরকম স্লো টাইপের গানগুলো করি, আধুনিক গান, পুরনো দিনের বাংলা গান, এই ধরনের শিল্পীদের বা নজরুল রবীন্দ্র এই ধরনের শিল্পীদের মূল্যায়নটা আমি দেখি কম। কারণ কোনো প্রোগ্রামে গেলে কনসার্টে লাখ লাখ টাকা খরচ করছে, কিন্তু আমরা যখন এইসব প্রোগ্রামে অ্যারেঞ্জ করতে যাই তখন কিন্তু টাকা নাই, একটাই কথা, টাকা নাই, স্পন্সরের অভাব। তো সেক্ষেত্রে আমরা তখন এটাকে পেশা হিসেবে নিতে খুব ভয় পাই, এবং অনেকেই কিন্তু সরে গেছেন, কেউ বাইরে চলে গেছেন, কেউ মানে অভিমানে আড়ালে চলে গেছেন। তো এটা আসলে একটু ঝুঁকিপূর্ণ। আমরা যদি যথাযোগ্য মর্যাদাটা পাই তাহলে কিন্তু আমরা এটাকেই পেশা হিসেবে নিতে পারি, যেহেতু এটা আমাদের ভালোবাসার জায়গা, প্রাণের জায়গা। অবশ্যই সেই শুভকামনা থাকবে। আমি একটু ছোট্ট করে অ্যাড করি। অবশ্যই। সেটা হচ্ছে যে আসলে এই যে প্রোগ্রামটার যে নাম, যে চতুরঙ্গ, তো এখন যারা গাইছে, যাদের মধ্যে চতুরঙ্গ ফ্লেভারটা আছে গানের মধ্যে, তাদের মধ্যে দুটো জায়গায় থাকতে হবে। সেটা শুধু গানে থাকলে হবে না, কিন্তু গানের সাথে সাথে তাদের মধ্যেও থাকতে হবে। তো এই ভাবটা যাদের মধ্যে আছে তারা তো ঠিকই প্রফেশন করতেছে, গান নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে ঝুঁকিপূর্ণ না, যারা নিতে চাচ্ছে, যারা নিচ্ছে তারা তো ঠিকই করতেছে। এখন আমাদের হয়তো আমরা বিল্ড আপটা হয়েছি একটু ভিন্নভাবে, আমরা হয়তো সেই কারণে এটাকে এইভাবে নিতে পারতেছি না। ইটস নট যে এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু মূল্যায়ন কিন্তু সব দিকেই করা উচিত। না, করা উচিত হইলো, এখন কিছু করার নাই। তো যে বললাম না, আমাদের সংস্কৃতির মানে বেড়ে ওঠাটা একটু ভিন্ন, তো এই কারণে আমরা একটু বরাবর, কারণ আমরা যখন স্টেজ পারফরমেন্স করতে যাই তখন যখন আমাদের টাইপ গানগুলো আমরা শোনাতে যাই তখন বলে যে গরম কিছু করেন। হ্যাঁ, ওই তো চতুরঙ্গ, গরম কিছু করেন। তো গরম গান তো সবার জন্য না আসলে। হ্যাঁ, আমার মনের একটা স্যাটিসফ্যাকশন আছে, হ্যাঁ, গরম গান যে গাইতে পারবো না সেটা না, কিন্তু আমার যে মনের একটা ভালো লাগার বিষয়, আমি সেটা ডেলিভারি দিতে চাচ্ছি। কিন্তু ওনারা এখন ওটাতে ইউজ টু হয়ে গেছে গরম গান।
আসলে এই সময়টাই একটু অদ্ভুত। এখন এমন একটা বিশ্বায়নের যুগে চলছি আমরা, এটাই। আসলে শুধু হয়তো চটুল বলতে যে ধরনের গানগুলো বুঝি বা যেগুলো একটু স্থিতধী গান বুঝি, সবকিছু মেলার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন সবাই শিল্পী, সবাই গায়ক, রাইট, সবাই একটা গাইছে। বড় ব্যাপার, মূল্যায়ন এই কারণেও কমে গেছে। এবং সামনে যে এখন- হয়তো যে না, সময় আসছে এখন এআই নির্ভর প্রযুক্তির যেসব ব্যাপার এসেছে, আপনি একটা লিরিক লিখে যদি AI কোনো একটা সফটওয়্যারে দিয়ে দেন, গানটা গেয়ে রেকর্ড করে আপনাকে দেওয়া হচ্ছে এবং একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গান গেয়ে দিচ্ছে। সামনের যে সময়টা, এটা আসলে কি আরো সময় dangerous, আসবে আরো dangerous। আমরা ঠিক নিজেরাও জানি না। অন্যান্য সব পেশার মতো মানে সৃষ্টিশীল পেশা, এটাও কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। আচ্ছা, এই রকম পরিস্থিতিতে চলবে যুগে যুগে, এরকম সব সময় সংকট এবং সম্ভাবনা একই সাথে ছিল। এই ফাঁকে একটা গান শুনে নিতে পারি নাকি শুন ভাই? আপনার একটা দারুণ গান ছিল, যেহেতু কিছু হতাশার কথা চলছিল, অপমৃত্যু নামে একটি গান ছিল আপনার, গানটি গাইতে পারি কিনা আমরা? যাই। গতকাল একটি অপমৃত্যু ঘটেছিল, যা কিনা হয়নি ছাপা দৈনিক খবরের কাগজে। গতকাল একটি অপমৃত্যু ঘটেছিল, যা কিনা হয়নি ছাপা দৈনিক খবরের কাগজে। পোস্টমর্টেম কখনো হবে, পোস্টমর্টেম কখনো হবে, দাফন হবে কবে? লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে, লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে। গতকাল একটি অপমৃত্যু ঘটেছিল, যা কিনা হয়নি ছাপা দৈনিক খবরের কাগজে। পোস্টমর্টেম কখনো হবে, পোস্টমর্টেম কখনো হবে, দাফন হবে কবে? লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে, লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে। সময় আর অসময়ে যুদ্ধ হয়েছিল, পরাজয় মেনে নিয়ে চিরতরে বিদায় নিল। সময় আর অসময়ে যুদ্ধ হয়েছিল, পরাজয় মেনে নিয়ে চিরতরে বিদায় নিল। জানি না কে থাকবে হায়, জানি না কে থাকবে হায় আপন ঘরে সুখে। লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে, লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে। তোমাদের অভিরুচি তোমরা ভালোই বোঝো, কখনো আমিও ভালো, কখনো অন্য কারে খোঁজো। তোমাদের অভিরুচি তোমরা ভালোই বোঝো, কখনো আমিও ভালো, কখনো অন্য কারে খোঁজো। এ কেমন রীতিনীতি, এ কেমন রীতিনীতি, কিভাবে বদলাবো? হয়েছি গোলাপ তাই গন্ধ দিয়ে যাব, হয়েছি গোলাপ তাই গন্ধ দিয়ে যাব, হয়েছি গোলাপ তাই গন্ধ দিয়ে যাব। অসাধারণ, অসাধারণ। আচ্ছা, এই কথা বলি, যেহেতু একটা গানের সাথে আরেকটা গান অ্যাড হ্যাঁ, হয়েছে। বুঝতে পেরেছি। এই গানটাও আমারই গাওয়া, কিন্তু এটা এখনো নন পাবলিশড। এই গানটা কিন্তু ওই সময় গাওয়া, বাট এই গানটা এখনো পাবলিশড হয়নি, এই গানটা এখনো নন পাবলিশড। আমরা মূলত এই গানটা থেকে এই শ্যুটটা নিয়ে পরবর্তীতে বাবু ভাই মানে ইথুন বাবু এই গানটা অপমৃত্যু গানটা লিরিক্সটা ই করে আর কি। মূলত আমরা এই গানটাই প্রথম রেকর্ড করছিলাম, কিন্তু এই গানটা এখনো রয়ে গেছে। হয়তো ভবিষ্যতে কোনো এক সময় আবার এইটা রিলিজ হবে ইনশাল্লাহ। বাহ, খুবই ভালো এবং অসাধারণ একটি গান যে হয়েছে এটা গোলাপ হচ্ছে তাই গন্ধ আমরা দিয়েই যখন যাবো। ভার্সিটিতে আড্ডা দিতাম, আমি ইট ওয়াজ 99 2000, ওই সময়ে আমি যখন আড্ডা দিতাম, এটা আসলে ভার্সিটির একটা কালেক্টেড গান, এটা বাঙালি ভাই আবির বাঙালির লেখা এই গানটা।
বাট অনেকে আবার বলে এটা সেও কালেক্ট করছে কোথা থেকে, এটা নিয়ে একটা মানে আছে যে আসলে এটা কার গান এটা এখনো জানা যায়, যার কারণে আমরা পরবর্তী সময়ে এই গানটা রেকর্ড করার পরেও আমরা পরবর্তী সময় চিন্তা করছি যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক আছে যে এই গানটা কার আমরা জানি না, তাহলে এই গানটা এই টিউনটা থাক, কারণ টিউনটা তো ফোক, এটা একদম মাটির টিউন, এটা থাক, আমরা লিরিক্সটা চেঞ্জ করে নেই। দ্যাটস ওয়াই আমরা কিন্তু পরে লিরিক্সটা চেঞ্জ করি। হ্যাঁ, কিন্তু আশা আছে ইনশাল্লাহ এই গানটাও আমরা সামনে ছাড়বো। মানে এই গান থেকেই আসলে অপমৃত্যুর অপমৃত্যুটার উৎপত্তি এটাই বলা যায়। অবশ্যই আরেকটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরছি একটা বিরতি নিয়ে, শুনবে আবার আর কথা হবে। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আজ চতুরঙ্গে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী জেন সুমন এবং মনিরা মণি। আবার ফিরে আসলাম, দুজনকে আবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে সুমন ভাইয়ের সাথে কথা বলছিলাম, এবার মনিয়াপা আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি তো নানা ধরনের গান করেন, আধুনিক গান যেমন করছেন, নিজের মৌলিক গান করছেন, সেই সাথে নজরুলের গানও করেন এবং পুরোনো দিনের এবং মানে সোনালী দিনের বিভিন্ন গানও শিল্পীদের গান আপনি গান। চিত্রা সিংয়ের কিছু গানও আমরা শুনেছি আপনার কণ্ঠে, এরকম একটি গান আমরা শুনতে পারি কিনা? হ্যাঁ, চেষ্টা করি। আসলে ওনাদের গান করাটা খুব কঠিন ব্যাপার, আমরা শুধু চেষ্টা করতে পারি এই। অবশ্যই, আসলে এত বড় মাপের শিল্পী, তারপর আমাদের এই প্রজন্মের কাছেও তাদের গান আমাদের তার কিছুই হয় না, তারপর ভালো লাগা থেকে গাওয়া। এই প্রজন্মের কিন্তু অনেকেই ওনাদেরকে চিনে না। আমাদের উচিত আসলে বেসিক, আমি যেটা মনে করি আমাদের সময়কালীন যারাই আছে, আমার মনে হয় আমাদের উচিত কিছু কাভার হলেও এদের করে মানুষকে শোনানো উচিত। গানের পাশাপাশি অবশ্যই এই এদের গানগুলো অনেকেই নাম জানে না, বাঁচিয়ে রাখা উচিত। এদের যে বিখ্যাত গান হয়তো শুনছে, অনেকে আছে গান শুনছে কিন্তু শিল্পীর নাম জানে না। তো আমাদের উচিত আসলে এরকম কিছু শিল্পীদের গান কভার করে তাদেরকে বাঁচিয়ে রাখা, গানটাকে বাঁচিয়ে রাখা উচিত, আমার যেটা মনে হয়। না, অবশ্যই অবশ্যই, আর এটা তো সবসময় হবে, প্রজন্ম থেকে প্রজন্মে কাভার থাকবে। বব ডিলানের গান, বব ডিলান সিঙ্গার এবং সংরাইটার, কিন্তু তার গান কাভার করছে গানস এন্ড রোজেসের মতো হেভি মেটাল ব্যান্ড, নকিং অন হেভেনস ডোর, বা এগুলো হয় আসলে সবসময়। শ্রদ্ধার জায়গাটা এইভাবেই চলতে থাকে। আর এই গানগুলো কখনোই পুরনো হবে না, কিন্তু এই গানগুলো মানে সেই তখন শুনেছে, এখন আমরা শুনছি, আমাদের পরবর্তী প্রজন্ম এই গানগুলোকে বাঁচিয়ে রাখবে। জি অবশ্যই। কথা ছিল দেখা হবে, দেখা হলো না, হৃদয়ের কথা তার বোঝা গেল না। কথা ছিল দেখা হবে, দেখা হলো না, হৃদয়ের কথা তার বোঝা গেল না। কথা ছিল দেখা হবে। আলো ঝরায় লগনে, ফাগুনের এই ক্ষণে, আলো ঝরায় লগনে, ফাগুনের এই ক্ষণে, সব আশা ভেঙে দিয়ে সে তো এলো না। কথা ছিল দেখা হবে, দেখা হলো না, হৃদয়ের কথা তার বোঝা গেল না। কথা ছিল দেখা হবে। অসাধারণ অসাধারণ, অনেক চমৎকার। ধন্যবাদ। আসলে এই গানগুলো যতদিনই যাক, যত সময় পার হোক, এই গানগুলো থেকেই যাবে। এবং আমরা এই সাথে সাথে এই প্রার্থনা করি আপনাদের যারা এই সময়ে গান গাইছেন, আপনাদের গানও এভাবে কালজয়ী হোক এবং দীর্ঘদিন ধরে আপনারা এই চর্চা চালিয়ে যান। এবং সেই সাথে মনে এই মুহূর্তে আসলে গান নিয়ে সামনের পরিকল্পনা কি? সামনের পরিকল্পনা, ভালো কিছু গান আমি করতে চাই, সেটা আমার লেখা হোক বা অন্য কোনো ভালো গীতিকার সুরকারেরও যদি হয়, আমি ভালো গান করতে চাই। এটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য, যে ভালো গান করব। অবশ্যই ভালো গান, সুস্থ ধারার গান করব, এটাই।
সেই অবশ্যই, যদি রুচি তো আসলে মানুষের বহুমুখী, যে আজ কার কাছে কোন গান ভালো লাগছে। আর গান এমন এক বিষয়, প্রাণের এক বিষয়, যে আসলে সব ধরনের গানই এই জন্য চলে এবং দর্শক নানান রকম গান শোনে এবং সেই সাথে নানান রকম গান কিছু তৈরিও গান হয়। কিন্তু বেঁচে থাকে, কিছু গান বেঁচে থাকে। এই যে এই ধরনের গানগুলো, সেই কবে এই গানগুলো করা, এখন পর্যন্ত কিন্তু গানগুলো বেঁচে আছে। হ্যাঁ, Right. আর কিছু গান এখন নাচানাচি হচ্ছে, ঝাপাঝাপি হচ্ছে, কিন্তু দুদিন পরে মাস কিন্তু দুয়েকের জন্য বিলীন থাকে। হয়ে যায়। তা হয়, কিন্তু সেই সাথে মানে নাচানাচি ঝাপাঝাপির গান যে থাকবে না এমনও কিন্তু নয়। কিশোর কুমারের বহু গান আছে যেগুলো ওই সময়ে বলা হয়েছে চটুল গান, লাফালাফির গান, এখনো টিকে আছে, হয়তো আরো 100 বছর, কিন্তু 200 সেটার বছর ভিতরে থেকে যাবে। অবশ্যই মাধুর্যটা থাকতে হবে। অবশ্যই, হ্যাঁ। যে আপনি যে ভালো ধারার কথা, গানই ভালো করেন, সুর। সেখানে কিন্তু তার মূল জিস্ট কিন্তু পাওয়ারফুল থাকতে হ্যাঁ, হবে, সেটাই। অবশ্যই থাকতে হবে। এবং সেটা যেমন আমি আমাদের দেশে বলতে পারি, আমাদের শ্রদ্ধেয় আজম খানের গান যখন শুরু হচ্ছে তখনও কিন্তু একই রকম কথাই হয়েছে, কিন্তু সেই গানগুলো কি এখনো আছে না? যতদিন যাচ্ছে এই গানগুলো কিন্তু নতুন মানে আছে। তৈরি হচ্ছে এবং অর্থবহ হয়ে উঠছে। ভালো গানগুলো। গান, সেটাই বলছি, যে বারবার অবশ্যই, বলছি ভালো গান আসলে, হ্যাঁ। যে গানটা সেটা লয় যেমনই হোক, দ্রুত হোক বা Slow হোক। slow হোক, কিন্তু যাই হোক, গানগুলো right, টিকে হ্যাঁ, থাকে। সেটাই। এবং একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শুন ভাই, আপনার একটি গান শুনতে শুনতেই বিদায় নিতে চাই। তার আগে ভক্তদের উদ্দেশ্যে যদি কোনো কথা বলতে চান। ভক্তদের উদ্দেশ্যে তো আসলে বলতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক অভিমান আছে ওদের। তো সেই ক্ষেত্রে সবার কাছ থেকে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে আমি আসলে এতদিন সবাইকে বঞ্চিত করছি। তো আশা করছি যতদিন বাকি জীবনটা যতদিন থাকবো, বেঁচে থাকবো, ইনশাল্লাহ গানের পেছনেই থাকবো, গানকে নিয়ে থাকবো। আর এই তো প্রাপ্তি তো আর মানে কি বলে, ওই যে পজিশন ওয়াইজ যেটা হয় আর কি, যে খ্যাতির তো আর কিছু নাই, খ্যাতি যা হওয়ার তো হয়ে গেছে, খ্যাতির তো আর প্রাপ্তি কিছু নাই। এখন কিছু গান রেখে যাওয়ার ইচ্ছা আছে, যেন পরবর্তী প্রজন্ম কিছু গান শুনতে পারে, সেই জন্য আসলে গান করা। অবশ্যই এখন আর শুভকামনা ওইটা আপনার নাই। জন্য, এবং আপনার খুব জনপ্রিয় একটি গান, একটি চাদর হবে, এটি শোনার অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ। এবং তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। Okay. চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন, সঙ্গে থাকুন ডিবিসি নিউজের। শুনবেন একটা চাদর হবে, চাদর, একটা চাদর হবে, চাদর, যে চাদরে লুকিয়ে থাকবে আরো দেহের আদর। একটা চাদর হবে, চাদর, একটা চাদর হবে, চাদর, যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর। একটা চাদর হবে, চাদর, একটা চাদর হবে, চাদর। মায়ের গর্ভে জড়িয়েছিলাম, ছিল না কোনো চাদর, করেছে বিধি, বেঁধেছে নিয়ম, বিদায়ে লাগবে চাদর। মায়ের গর্ভে জড়িয়েছিলাম, ছিল না কোনো চাদর, করেছে বিধি, বেঁধেছে নিয়ম, বিদায়ে লাগবে চাদর। বুঝিনি কখনো এক টুকরো সাদা কাপড়ের কদর। একটা চাদর হবে, চাদর, একটা চাদর হবে, চাদর, যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর। একটা চাদর হবে, চাদর, একটা চাদর হবে, চাদর। দশ মাস 10 দিন ছিলাম সুখে, মায়ের সাথে মুখ রেখে। আলোর ঠিকানা যখনই দেখলাম, জড়িয়ে রাখতো মা বুকে।
10 দিন ছিলাম সুখে মায়ের সাথে মুখ রেখে। আলোর ঠিকানা যখনই দেখলাম জড়িয়ে রাখতো মা বুকে। কাঁথা বালিশে রক্ত ঢেকে লাল নীল রঙের চাদর, একটা চাদর হবে চাদর, একটা চাদর হবে চাদর, যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর। একটা চাদর হবে চাদর, একটা চাদর হবে চাদর।